আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা? আজকে আমরা ফিজিক্সের চ্যাপ্টার 7 তরঙ্গ বা ওয়েভ এই চ্যাপ্টারটা আজকে আমরা শুরু করতে যাচ্ছি। সো দেখো, এই চ্যাপ্টারটা শুরু করার আগেই তোমাদের কিছু বেসিক জিনিসপত্র আগে জানা লাগবে। যেগুলো না জানলেই না একবারে। আচ্ছা, তোমরা যে চ্যাপ্টারটার যে মূল কনসেপ্ট গুলো আছে, কনসেপ্ট গুলো কিন্তু বুঝতে পারবে না। সো ১ম এ যে বেসিকটা আছে দেখো, পর্যায়বৃত্ত গতি। সো পর্যায়বৃত্ত গতি আমরা যখন সেকেন্ড চ্যাপ্টারের গতি অধ্যায়টা পড়ছিলাম, সো গতি অধ্যায়ে বিভিন্ন প্রকার গতিতে কিন্তু আমরা এই পর্যায়বৃত্ত গতি সম্পর্কে জানছিলাম। সো আমরা একটু রিভিশন করে নিই আগের চ্যাপ্টারগুলো। সো দেখো, পর্যায়বৃত্ত গতি কি বলতেছে আমাদেরকে, যে কোন একটি গতিশীল কণা একটি নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে যদি বারবার অতিক্রম করতে থাকে, তখন তাকে আমরা বলতেছি হচ্ছে আমাদের পর্যায়বৃত্ত গতি। সো একটা এক্সাম্পল দেখি। সূর্যের চারিদিকে যখন আমাদের পৃথিবী ঘোরে, প্রদক্ষিণ করে, পৃথিবী মনে করো কি এই দিক দিয়ে যাচ্ছে, এই দিক দিয়ে প্রদক্ষিণ করবে। আর প্রদক্ষিণ করে কোন পথে বলতো? উপবৃত্তাকার পথে। উপবৃত্তাকার। এই যে পথটা আছে, গতিপথটা আছে, সূর্যের চারিদিকে যে আমাদের পৃথিবী প্রদক্ষিণ করে, এই গতিপথটা হচ্ছে আমাদের উপবৃত্তাকার। সো দেখো, পৃথিবী মনে করো কি এই পয়েন্ট থেকে আমাদের যাত্রা শুরু করলো। সো যাত্রা শুরু করার পর 3 মাস পরে মনে করো কি পৃথিবীটা থাকবে এখানে। আরো 3 মাস পরে আমাদের পৃথিবীটা থাকবে এখানে, তাই তো? আরো 3 মাস পরে পৃথিবীটা এখানে। আর আলটিমেটলি ঘুরে এসে আবার কোথায় চলে আসবে? আবার এই যে এই পয়েন্টটাতে চলে আসবে। এটা মনে করি কি এ পয়েন্ট। তাহলে দেখো, পৃথিবী এই যে এ পয়েন্টে একবার প্রদক্ষিণ করে এ পয়েন্টে আসতে আমাদের কত সময় লাগে বলতো? 1 বছর না? 1 ইয়ার। কারণ পৃথিবীতে 1 বছর পর পরে কি প্রদক্ষিণ করে না সূর্যকে? 1 বছরে মানে 365 দিনে। তো 365 দিন পর পর কিন্তু, যদি প্রথমে বলি যে এখান থেকে যাত্রা শুরু করে, তাহলে 1 বছর পরে, ঠিক 1 বছর পরে কিন্তু পৃথিবীটা আবার ঘুরে এসে এই জায়গাতে অবস্থান করবে। আরো 1 বছর পরে কিন্তু আবার ঘুরে এসে এই জায়গাতে অবস্থান করবে। তাহলে দেখো, নির্দিষ্ট সময় পর পর পৃথিবী কিন্তু এই যে এ বিন্দুতে অবস্থান করতেছে, তাই না? এবার দেখো, এই বিন্দুতে যখন আসতেছে, কোন দিক দিয়ে আসতেছে দেখো। প্রথম বছর পরে এই দিক দিয়ে পৃথিবীটা এই দিক দিয়ে ঘুরে এখানে আসবে, আবার ঘুরে এসে ঘুরে 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 আবারও দেখো এই দিক থেকেই আমাদের এই অবস্থানে আসবে। তাহলে আমরা কি বুঝতে পারতেছি, যে নির্দিষ্ট বিন্দুকে আমাদের পৃথিবীটা নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে কিন্তু সূর্যকে প্রদক্ষিণ করতেছে। তাহলে এই সূর্যের চারিদিকে যে আমাদের পৃথিবীর যে ঘূর্ণনটা আছে, সেটা আমরা কি বলতে পারি? পর্যায়বৃত্ত গতি বলতে পারি না? সো দেখো, এই যে সময়টা লাগতেছে, ঠিক আছে, এই যে যদি তোমাকে বলি এই এ থেকে যাত্রা শুরু করে ঘুরে এসে আবার এ বিন্দুতে আসলো। আচ্ছা, তাহলে এই বিন্দুতে যখন আসলো না, এটা আমরা বলি যে একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করছে। সো দেখো, পূর্ণ স্পন্দনটা কি? যে কোনো একটি কণা একটি বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার ওই বিন্দুতে একই দিক থেকে ফিরে যদি আসে, তাহলে ওইটাকে আমরা বলি হচ্ছে পূর্ণ স্পন্দন। তাহলে এই আমাদের পৃথিবীটা এই বিন্দু থেকে যাত্রা শুরু করছে, এইটা হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট। এই বিন্দু থেকে যাত্রা শুরু করে ঘুরে এসে আবার দেখো এই বিন্দুতে যখন আসছে না, এইখান থেকে যাত্রা শুরু করছে, ঘুরে এসে আবার এই বিন্দুতে আসছে। তাহলে এই যে একটা ঘূর্ণন না, এটাকে বলে হচ্ছে আমরা পূর্ণ স্পন্দন। আচ্ছা, তাহলে এই পূর্ণ স্পন্দন সম্পূর্ণ করতে পৃথিবীর কত সময় লাগছে? 1 বছর না? এটাই হচ্ছে আমাদের পৃথিবীর পর্যায়কাল। সো পর্যায়কালটা কি? পর্যায়কাল হচ্ছে পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যে সময় লাগে, তাকেই বলতেছে হচ্ছে আমরা পর্যায়কাল। সো এ থেকে যাত্রা শুরু করে আবার এতে আসছে, এটা হচ্ছে আমাদের কি একটা পূর্ণ স্পন্দন। আর পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে আমাদের সময় লাগছে হচ্ছে 1 বছর। তাহলে এটা হচ্ছে আমাদের পর্যায়কাল। সো তোমাদের যখন গতির উদাহরণগুলো দিছিলাম, আমি তখন বলছিলাম যে পর্যায়বৃত্ত গতি আমাদের কিন্তু অনেক ধরনের হতে পারে। একটা বলছিলাম বৃত্তাকার হতে পারে, একটা বলছিলাম উপবৃত্তাকার হতে পারে, আবার বলছিলাম কিন্তু সরল রৈখিক হইতে পারে, তাই না? তাহলে দেখো, সো পর্যায়বৃত্তর গতির কিন্তু একটা অনেক ভালো উদাহরণ আছে, ঠিক আছে? সেটা হচ্ছে আমাদের স্পন্দন গতি। এটা কিন্তু আমরা পড়াইছিলাম। সেটা দেখা হচ্ছে আমাদের স্পন্দন গতি।
স্পন্দন গতিটা কি? স্পন্দন গতি হচ্ছে কোনো পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোনো কণা পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোনো কণা তার পর্যায়কালের অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় ঠিক তার বিপরীত দিকে। পর্যায়বৃত্ত গতিসম্পন্ন কোনো কণা যদি তার পর্যায়কালের অর্ধেক সময় একদিকে যায় এবং বাকি অর্ধেক সময় যেই দিকে যাচ্ছিল তার ঠিক বিপরীত দিকে আসে, তখন তাকে আমরা বলি হচ্ছে স্পন্দন গতি। তাহলে স্পন্দন গতির হতে গেলে কিন্তু প্রথমে আমাদের কি গতি হতে হবে বলতো? প্রথমে কিন্তু আমাকে সেই গতিটাকে পর্যায়বৃত্ত গতি হওয়া লাগবে। সো একটা উদাহরণ দেখি আমরা। মনে করো একটা হচ্ছে আমাদের পেন্ডুলাম। আচ্ছা, পেন্ডুলামকে যদি আমি এইখান থেকে ছেড়ে দিই, আচ্ছা এই জায়গা থেকে যদি ছেড়ে দিই, যেটা হচ্ছে আমাদের এ পয়েন্ট, স্টার্টিং পয়েন্ট, এখান থেকে যদি ছেড়ে দিই তাহলে পেন্ডুলামটা দেখো এখানে দুলতে 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 এই যে বি পয়েন্টে যাবে। যখন যাবে যে কি থেমে যাবে না, থেমে যায় কিন্তু আবার ব্যাক করবে এখান থেকে। এখান থেকে প্রথমে এই বরাবর গেল, যে বিতে পয়েন্টে থামবে, থেমে আবার কি করবে, ব্যাক করবে, ব্যাক করে আবার কিন্তু এ পয়েন্টে আসবে, তাই তো? তাহলে দেখো যে পয়েন্ট থেকে যাত্রা শুরু করছে, প্রথমে এ থেকে বিতে গেল, বিতে যে আবার কিন্তু কোথায় আসলো, এতে আসলো। তাহলে একটু আগে যে বললাম যে পূর্ণ স্পন্দন, সো পূর্ণ স্পন্দন হতে গেলে কি হতে হবে, যে বিন্দু থেকে যাত্রা শুরু করছে ঘুরে এসে আবার সেই বিন্দুতে আসা লাগবে। তাহলে প্রথমে গেল এ থেকে বি, তারপরে আবার বি থেকে, তাহলে যেই বিন্দুতে যাত্রা শুরু করছিল যে সেই বিন্দুতে আবার যাত্রা শেষ হলো, তাই তো? দেখো আরেকটা কথা ছিল যে একই দিক থেকে আসতে হবে। তাহলে যখন এই বিন্দুতে পৌঁছাবে, পৌঁছানোর পর আবার ঠিক এখানে যাওয়ার হালকা চেষ্টা করবে না, কথা বুঝছো? তখনই কিন্তু আমাদের কি হয়ে যাবে, একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন হয়ে যাবে। সো এ থেকে বি, বি থেকে এ, আমাদের কি সম্পন্ন হলো, একটা পূর্ণ স্পন্দন। আর এই পূর্ণ স্পন্দন হইতে যে সময়টা লাগছে সেটাই কিন্তু আমাদের পর্যায়কাল বা হচ্ছে টি। টি হচ্ছে কি আমাদের পর্যায়কাল। মানে তুমি ঘড়ি নিবা, স্টপওয়াচ নিবা, নিয়ে যখন পেন্ডুলামটা এখানে থাকবে, আচ্ছা তখন স্টপওয়াচ চালু করবা, ছেড়ে দিবা সাথে সাথে, ছেড়ে দিয়ে দেখবে এ থেকে বিতে গেল, বি থেকে আবার এতে, যে সময়টা লাগবে, আচ্ছা সে সময়টাই কিন্তু আমাদের কি হবে বলতো, পর্যায়কাল। আচ্ছা, সো দেখো এই ক্ষেত্রে দেখো পর্যায়কালের অর্ধেক সময় এই পেন্ডুলামটা এ থেকে বিতে গেছে, এটা হচ্ছে একটা দিক। আর বি থেকে যখন এতে আসছে, মানে বাকি অর্ধেক সময় দেখো ঠিক তার বিপরীত দিক বরাবর চলছে না। সো অর্ধেক সময় গেছে একটা দিক বরাবর, অর্ধেক সময় গেছে হচ্ছে দেখো এ থেকে বি বরাবর। প্রথম অর্ধেক টাইম গেছে এ থেকে বি বরাবর, তারপরে অর্ধেক টাইম কিন্তু বি থেকে এ বরাবর আসছে। তাহলে পর্যায়কালের অর্ধেক সময় গেছে একদিকে, আর বাকি অর্ধেক সময় কিন্তু তার ঠিক বিপরীত দিকে আসছে। তাহলে এই গতিটাকে আমরা কি বলতে পারি বলতো? এই গতিকে কিন্তু আমরা বলতে পারি স্পন্দন গতি। আচ্ছা, সো স্পন্দন গতি হওয়ার জন্য অবশ্যই কি হওয়া লাগবে, পর্যায়বৃত্ত গতি তো হওয়া লাগবে। সো এখান থেকে কি আমরা বলতে পারি না যে সকল স্পন্দন গতি পর্যায়বৃত্ত গতি? এখান থেকে দেখো লেখা যায় যে সকল স্পন্দন গতি হলো হচ্ছে আমাদের পর্যায়বৃত্ত গতি। কিন্তু সকল পর্যায়বৃত্ত গতি স্পন্দন গতি নয়।
স্পন্দন গতি নয়। আচ্ছা, হতে কিন্তু এই টাইপের প্রশ্নগুলো তোমাদের মাঝে মাঝে আসে। আচ্ছা, দেখাও যে সকল স্পন্দন গতি হলো পর্যায়বৃত্ত গতি, কিন্তু সকল পর্যায়বৃত্ত গতি স্পন্দন গতি নয়। এবার আমরা আরেকটা গতি সম্পর্কে জানবো, যেটা তোমাদের এই চ্যাপ্টারের জন্য অনেক ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আমাদের সরল স্পন্দন গতি। এখন তো জানলাম আমরা স্পন্দন গতি সম্পর্কে, এখন দেখবো হচ্ছে আমরা সরল স্পন্দন গতি। আচ্ছা, এখন দেখি হচ্ছে আমরা সরল স্পন্দন গতি বা সিম্পল হারমোনিক মোশন। একটু আগে যেটা দেখলাম সেটা ছিল কি আমাদের স্পন্দন গতি, আর এখন দেখবো হচ্ছে আমরা সরল স্পন্দন গতি। দুটার মধ্যে হালকা একটু পার্থক্য আছে, সেটা দেখো যে সরল স্পন্দন গতিটা হচ্ছে এক ধরনের পর্যাবৃত্ত গতি যা সাম্য বিন্দুর চারপাশে অলওয়েজ ঘটবে এবং যেখানে প্রত্যাবর্তন বল সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী হবে। তাহলে এখানে দেখো নতুন নতুন কিছু শব্দ আসছে, ঠিক আছে? যে সাম্য বিন্দু, এটা একটা শব্দ আছে নতুন। তারপরে দেখো যে প্রত্যাবর্তন বল, তারপরে আছে হচ্ছে আমাদের সরণ। এগুলো দেখো আমাদের নতুন নতুন ওয়ার্ড কিন্তু, তাই না? সো আমরা একটা পর্যাবৃত্ত গতি একটা উদাহরণ দেখি, প্রথমে দেখলে বুঝতে পারবা তোমরা। মনে করো যে এটা হচ্ছে আমাদের একটা সিস্টেম, ঠিক আছে? এটা স্প্রিং, এটা হচ্ছে আমাদের একটা এম ভরের বস্তু। বস্তুটাকে এই যে দেওয়ালে আমি আটকায় রাখছি। তাহলে এখন দেখো তো, আমি যদি এই যে এই বস্তুটাকে ধরে টান দিই, বস্তুটাকে ধরে আমি যদি আঙ্গুল দিই, ঠিক আছে, আঙ্গুল দিয়ে টান দিই এদিক বরাবর, ঠিক আছে, এফ এক্সটার্নাল, এফ ই এক্স টি, ঠিক আছে? এক্সটার্নাল মানে হচ্ছে আমি যে ফোর্সটা দিয়ে টানতেছি সেটা। আমি যখন এই বস্তুটা টানবো, মনে করি কি প্রথমে বস্তুটা এখানে সাম্য অবস্থায় আছে, এই বিন্দুতে হচ্ছে জিরো বিন্দু, ধরে সাম্য বিন্দু। এটা হচ্ছে আমাদের সাম্য বিন্দু। তাহলে দেখো যখন আমি এই বস্তুটাকে ধরে টানবো তখন কি হবে বলতো? বস্তুটা প্রথমে ধরে এখানে ছেড়ে দেবো, তাহলে বস্তুটা একবার এইদিকে যাবে, একবার সামনে, একবার পেছনে, একবার সামনে, তাই না? একটা জিনিস খেয়াল করো তো, আমি যখন টানতেছি তাহলে আমি কি এই বস্তুটাকে আজীবন টানতে থাকতে পারবো? অথবা এই টানা কি অতটাই সহজ হবে? আমাকে তো একটা ফোর্স দেওয়া লাগতেছে, তাই না? আর আমি যখন একটা স্প্রিংকে যখন টানো, মনে হয় না স্প্রিং এর ভেতর থেকে কেউ টান দিতেছে তোমাকে, তাই তো? তো তুমি যখন এই বস্তুটাকে টানবা তখন মনে হবে যে স্প্রিং এর মধ্য থেকে তোমাকে যেন কেউ একজন টানতেছে। তো তুমি যখন এই বাহ্যিক বল দিয়ে বস্তুটাকে ওই দিক বরাবর টানবা, তোমাকে কিন্তু মনে হবে যে স্প্রিং এর মধ্য থেকে মনে হচ্ছে কেউ একটা বাধা দিতেছে, ঠিক আছে? এই স্প্রিং এর মধ্যে যে একটা বল তৈরি হলো না, কার জন্য তৈরি হলো? এই যে আমি যে বাইরে থেকে এম ভরের বস্তুটাকে টানলাম, এই টানার জন্য কিন্তু আমি স্প্রিং এর মধ্যে একটা বল তৈরি হতে দেখতেছি। এই বলটাকেই বলা হচ্ছে আমাদের প্রত্যাবর্তন বল। বর্তন বল। স্প্রিং এর মধ্যে যে নতুন একটা বলের উদ্ভব হলো, সেটা কি করে? সেটা হচ্ছে আমি যেই দিকে ঠেলতে যাচ্ছে সেটাকে বাধা দান করে। এই বাধা দানকারী যে বলটা আছে এটা হচ্ছে আমাদের কি বল বলতো? প্রত্যাবর্তন বল। এবার দেখো তো, আমি যখন এই বস্তুটাকে যখন এই দিক বরাবর বল দিয়ে সরাচ্ছি, এক্স পরিমাণ যখন সরাইছি, মনে করো এই প্রত্যাবর্তন বলটা আমাদের কোন দিক বরাবর কাজ করছে? ঠিক বিপরীত বরাবর কাজ করতেছে না? এটাকে যদি আমি এক্স বরাবর এই দিক বরাবর টানি, তাহলে প্রত্যাবর্তন বলটা আমাদের কি ঠিক বিপরীত বরাবর কাজ করতেছে না? তাহলে দেখো এই বল এবং সরণের দিক দুইটা কি ভিন্ন না? এটাই কিন্তু বলতেছে, দেখো যে আমাদের যে এই প্রত্যাবর্তন বলটা হবে না, এটা সরণের সমানুপাতিক হবে। মানে এফ এস যে বলটা আছে এইটা সরণের, এই যে সরণের সমানুপাতিক হবে এবং বিপরীতমুখী হবে, মানে মাইনাস। দিকটা হবে ঠিক কোন দিকে? বিপরীত দিকে। আচ্ছা, এই সাম্যবিন্দু জিনিসটা একটু বোঝো। সো দেখো, আমি যখনই এই বস্তুটাকে টেনে ছেড়ে দিব, এভাবে দুলতে থাকবে না? একবার সামনে, একবার পেছনে, একবার সামনে, একবার পেছনে। মানে দেখো তো, এই বস্তুটা অলওয়েজ কোন বিন্দু বরাবর থাকতে চাবে বলো তো? আমি যদি এদিক বরাবর টেনে ছেড়ে দিই, তো একবার সাম্যবিন্দুতে আসবে, এসে এদিক বরাবর যাবে, যে কিন্তু আবার কিন্তু সাম্যবিন্দুতে আসবে। আমি যখন এদিকে টেনে ছেড়ে দেবো, কিন্তু এদিক বরাবর একবার ডাইরেক্ট চলে যাবে না, কিন্তু এদিক বরাবর অল্প একটু যাবে, সংকুচিত হবে, সংকুচিত হয়ে আবার সাম্যবিন্দুর দিকে যে আবার হালকা প্রসারিত হবে। মানে এইভাবে আজীবন কি দুলতে থাকবে। আমার কথা বুঝছো?
এটাই বলতেছে যে এই গতিটা যেটা হবে সরল স্পন্দন গতি, এটা হবে সাম্য বিন্দু চারপাশে, মানে অলওয়েজ এই যে সাম্য বিন্দু, যে বিন্দুটা প্রথমে আগে এই বস্তুটা ছিল, মানে এই বস্তুটাকে তুমি যদি কোনো বল না দাও, যে এফ এক্সটার্নাল যদি তুমি না দিতা, তাহলে এই বস্তুটা কি আজীবন এখানেই থাকতো না। তুমি এই যে এই বস্তুটাকে মানে তুই যখন দোলা শুরু করছে, কিসের জন্য শুরু করছে? এই যে এফ এক্সটার্নালের জন্য না, মানে যে তুমি যে বলটাতে টান দিলা, তুমি যদি বস্তুটাকে নাই টান দিতে তাহলে কি কখনো দুলতো? আজীবন আমনে থাকতো না। এইটাই হচ্ছে সাম্য বিন্দু বা সাম্য অবস্থা, মানে যে বিন্দুতে তুমি কোনো বল টল না দিলে অমনেই থাকবে। আমার কথা বুঝছো? সো তুমি যখন টান দিয়ে ছেড়ে দিবা তখন কিন্তু এই যে এই বস্তুটা তুমি যখন এইদিকে টান দিবা তখন আমাদের স্প্রিং ফোর্সটা কাজ করবে হচ্ছে এই দিক বরাবর, আর তুমি এই দিক ধরে টান দিবা তখন স্প্রিং এর মধ্যে তোমার মনে হবে যে কেউ পেছন দিক দিয়ে টেনে ধরছে। আবার তুমি যখন এই বস্তুটাকে সংকুচিত করবে, তুমি যখন এবার যদি তুমি মনে করো সংকুচিত করো বস্তুটাকে, এটা হচ্ছে আমাদের সাম্যবিন্দু। মনে করো কি এবার তুমি বল প্রয়োগ করে সংকুচিত করছো, এটা হচ্ছে আমাদের এবার এক্সটার্নাল। এবার তুমি বল প্রয়োগ করে সংকুচিত করছে, যেটা আমাদের সাম্যবিন্দু, সাম্যবিন্দু থেকে সংকুচিত হয়ে গেছে, স্প্রিংটা ছোট হয়ে গেছে। তাহলে তুমি যখন সংকুচিত করতে যাবা তখন তো তোমাদের কি একটা বল প্রয়োগ করা লাগতেছে, তো তখন কিন্তু তুমি একটা বাধার সম্মুখীন হবা, যে স্প্রিং থেকে কিন্তু তখন তোমাকে একটা বাইরের দিক থেকে একটা বল প্রয়োগ করে বাধার সৃষ্টি করবে। সো দেখো এই ক্ষেত্রেও দেখো, এই ক্ষেত্রে তুমি স্মরণ করলা কোন দিকে? এই দিক বরাবর তোমার স্মরণ হলো। আর এই যে প্রত্যাবর্তন বল, এটা উদ্ভূত হলো কি, উদ্বুদ্ধ হলো কোথায়, মানে তৈরি হলো হচ্ছে ঠিক তার বিপরীত দিকে না? তাহলে দেখো স্মরণের দিক আর এই যে প্রত্যাবর্তী যে বলটা আছে, বলের দিক অলওয়েজ কি হচ্ছে আমাদের বিপরীত দিক হচ্ছে না? এই প্রত্যাবর্তী বলকে আমরা কিন্তু এই ক্ষেত্রে স্প্রিং বল বলতে পারি, স্প্রিং বল। আচ্ছা, সো দেখো এফ এস ইকুয়াল কি সমানুপাতিক কি লেখা যায়? -x। সো এই সমানুপাতিক চিহ্নর পরিবর্তে আমরা কি করতে পারি বলতো? একটা সমান চিহ্ন আনতে পারি না? সমান চিহ্ন একটা ধ্রুবক আনতে পারি, সেটা আমরা বলে কি কে। সমানুপাতিক চিহ্ন পরিবর্তে আমরা সমান চিহ্ন, এটা কি আসবে? ধ্রুবক আসবে। তাহলে এফ এস ইকুয়াল আমরা কি লিখতে পারি? -kx। আচ্ছা, এই যে কে, এই যে ধ্রুবকটা আসলো না, এইটাকে বলা হচ্ছে স্প্রিং ধ্রুবক। এটা কি বলা বলতো? স্প্রিং ধ্রুবক। এখন স্প্রিং এর ধ্রুবকের কাজ কি একটু জেনে রাখো। স্প্রিং ধ্রুবকের কাজ হচ্ছে যে স্প্রিং এর এই কে এর মান যত বেশি হবে, যত বড় হবে, সেই স্প্রিং টানতে তত বেশি কষ্ট হবে। আচ্ছা, তোমরা মনে হয় দেখছো যে জাপানে বর্তমানে যে প্রযুক্তিতে বাড়ির নিচে, ওদের তো ফ্রিকোয়েন্ট ভূমিকম্প হয় তাই না, ওরা বাড়ির নিচে বড় বড় স্প্রিং লাগায় রাখে, ঠিক আছে? স্প্রিংটা কি করে? স্প্রিংটা যে আর্থকুইকের যে শকটা আছে না, শকটাকে অ্যাবজর্ব করে, যার ফলে কিন্তু ওই বাড়িটা কিন্তু ধসে পড়ে না। আমার কথা বুঝছো? সো ওইগুলো তো অনেক বড় বড় স্প্রিং, মানে স্প্রিংটা যত বড় হবে, যত মজবুত হবে, তার কিন্তু এই স্প্রিং ধ্রুবকের মান তো তত বেশি হবে। আর যখন ছোট ছোট স্প্রিং থাকে না, একবার ছোট ছোট যে হাত দিয়ে আমরা টানা হাসরা করি, তো সেইগুলা কিন্তু স্প্রিং ধ্রুবক একবারেই কম। তো এটা হচ্ছে আমাদের হচ্ছে সরল স্পন্দন গতি। এখন দেখো তুলে নেই এগুলো সবাই, সবকিছু। এখন দেখো তুমি যখন এটাকে টেনে ছেড়ে দিবা, ঠিক আছে, তাহলে এই এম ভরের বস্তুটা, এটা সাম্য অবস্থান, তুমি এখানে বস্তুটা আছে, তুমি টেনে ছেড়ে দিছো, তাহলে বস্তুটা প্রথমে এখান থেকে এখানে আসবে, এখান থেকে এই বরাবর আসবে একবার, এসে কি থেমে যাবে, থেমে যে আবার জিরো বিন্দুতে আসবে, যে আবার যেই অবস্থান থেকে যাত্রা শুরু করছিল আবার সেই অবস্থানে ফেরত যাবে না? তাহলে এখানে আসলো, এসে আবার ব্যাক গেল, যে অবস্থায় যাত্রা শুরু করছিল আবার সেই অবস্থায় ব্যাক গেল, এটাকে আমরা কি বলি? এটা পূর্ণ স্পন্দন বলি না? তাহলে এই পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যে সময়টা লাগছে সেটা কি? সেটা হচ্ছে আমাদের পর্যায়কাল। সো এই যে স্প্রিং এর এই সিস্টেমটার জন্য আমাদের একটা পর্যায়কাল আছে, সো পর্যায়কালের মানটা হচ্ছে 2π√m/k। সো এই এমটা কি? এমটা হচ্ছে এই স্প্রিং এর সাথে তুমি যে বস্তুটা লাগায় রাখছো সেই বস্তুটার ভর, আর কেটা হচ্ছে আমাদের যে স্প্রিং ধ্রুবক সেটার মান। এই পর্যায়কালের যে এককটা হবে না, এককটা হচ্ছে আমাদের সেকেন্ড। পর্যায়কালের একক হচ্ছে আমাদের সেকেন্ড। সো এই যে এমটা কিসে হবে? এমটা হবে হচ্ছে আমাদের কেজিতে,
আর যে স্প্রিং ধ্রুবকের এককটা হচ্ছে, একটু লিখে নাও এটা তোমরা, নিউটন মিটার ইনভার্স 1। এটা হচ্ছে আমাদের কে এর একক, নিউটন মিটার ইনভার্স 1, আর এম এর এককটা হচ্ছে আমাদের কেজি। এখন এটা তো দেখলাম আমরা এই সিস্টেমের জন্য। আমরা একটু আগে যে পেন্ডুলামের একটা সিস্টেম দেখলাম না, ওই সিস্টেমেরও কি পর্যায়কাল সম্ভব না? দেখো পেন্ডুলামের সিস্টেমটার জন্য সেটা পেন্ডুলাম দেখছিলাম। পেন্ডুলামের জন্য যদি আমি ধরি যে এই যে পেন্ডুলামটা একটা দড়ি দিয়ে বাঁধা আছে, এর যে দৈর্ঘ্যটা হচ্ছে আমাদের এল। পেন্ডুলাম যে দড়ি দিয়ে বাঁধা আছে এর দৈর্ঘ্যটা হচ্ছে এল, এটাও এল এটাও এল, যেটা দৈর্ঘ্য লেন্থটা হচ্ছে এল। আচ্ছা, তাহলে এই যে পেন্ডুলামের জন্য যদি বলি পর্যায়কালটা কি হবে, মানে এই বস্তুটা এ থেকে বিতে যে আবার এতে ব্যাক করতে যে সময়টা লাগবে সেটার মান হবে হচ্ছে 2π√L/g। টি এর এককটা হচ্ছে আমাদের সেকেন্ডে, এলটা কি যেহেতু এই যে সুতাটার দৈর্ঘ্য এটা হবে হচ্ছে আমাদের মিটারে, আর জি হচ্ছে আমাদের অভিকর্ষ ত্বরণ, যেটা মানে হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, এই যে এখানে যে দুইটা সূত্র লিখলাম, এই সূত্রটা কিন্তু ইম্পর্টেন্ট। এটা একটা, এটা একটা। তুলে নিও কিন্তু তোমরা এই দুটো সূত্র। এখন আমরা আবার মূল আলোচনায় ফেরত আসি, যে তরঙ্গ কাকে বলে। তরঙ্গ হচ্ছে যে পর্যায়বৃত্ত আন্দোলন একটি মাধ্যমের ভিতর দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চার করতে পারে, যেখানে মাধ্যমের কণাগুলো নিজের অবস্থানে স্পন্দিত হতে পারে কিন্তু কণাগুলো স্থায়ীভাবে স্থানান্তরিত হয় না, তাকে তরঙ্গ বলা হয়। তাহলে এই তরঙ্গর মেইন কাজটা কি? এই তরঙ্গর মেইন কাজটাই হচ্ছে আমাদের শক্তিটাকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করা। তরঙ্গের প্রধান কাজ কি? তরঙ্গের প্রধান কাজ কিন্তু শক্তির সঞ্চার। মানে শক্তিটাকে এক স্থান থেকে অন্য স্থানে আমাকে সঞ্চারিত করে দেবে কে? তরঙ্গ। কিন্তু কিভাবে সঞ্চারিত করবে এটা বলে দিছে, যে দেখো এমন ভাবে করবে যে মাধ্যমে যে কণাগুলো থাকে, আচ্ছা কণাগুলো নিজের অবস্থানে স্পন্দিত হবে, মানে কি লাফালাফি করবে, কিন্তু কণাগুলো স্থায়ীভাবে সরণ হবে না। আমরা একটু উদাহরণ দিই। দেখো তোমরা যখন পানির কাছে বা নদী কাছে যাও, ঠিক আছে, তোমরা তো সবাই দুষ্টামি করে করো না, যে একটা ঢিল নদীর ভিতরে মারো না, তো তুমি যখন ঢিল মারো নদীতে, ঠিক আছে, নদীতে সামহাও এরকম ঢেউ দেখতে পারো না? দেখো যে এরকম ঢেউ হয় না নদীতে, এরকম ঢেউ দেখতে পাও না, চারিদিকে ঢেউ ছড়ায় যায়, যেতে যেতে কি আস্তে আস্তে কমে যায় না, কমে যেতে যেতে কি আস্তে আস্তে শেষ হয়ে যায়। কিন্তু যখন তুমি ঢিলটা মারো এরকম একটা ঢেউ দেখা যায় না, এটা দেখতে দেখো সামহাও এরকম হয় না, এরকমই তো হয় যদি দেখো, তাই না? এইটাই হচ্ছে আমাদের তরঙ্গ। আচ্ছা, সহজ ভাষায় বুঝতে চাও তরঙ্গ কি, এই যে যেটা দেখতেছে এটাই তরঙ্গ, ঠিক আছে। তরঙ্গ তাহলে এই যে এরকম একটা যে গঠন তৈরি করলো, এটা তাহলে কিভাবে গঠনটা তৈরি করলো সেটা এখন আমরা দেখি, ঠিক আছে। পানিতে কি আছে? অসংখ্য কণা আছে না, তাই না? পানিতে তো অসংখ্য কণা আছে। দেখো এগুলো বলবো সব পানির কণা। আচ্ছা, তুমি যখন একটা ঢিল দিয়ে আঘাত করলো, ঠিক আছে, যে তুমি মনে করো একটা ঢিল দিয়ে আঘাত করছো, তুমি আঘাত করছো অ্যাকচুয়ালি কাকে বলো তো? তুমি কিন্তু আঘাত অ্যাকচুয়ালি করছো হচ্ছে এই যে কণাটা আছে না, পানির কণা, এই পানির কণাকে তুমি আঘাত করছো। তুমি যখন আঘাতটা করছো তখন কি এই যে শক্তিটা ছিল পাথরের মধ্যে, যে পরিমাণ শক্তিটা ছিল, শক্তিটা কে গ্রহণ করছে? এই কণাটা গ্রহণ করছে। আচ্ছা, এই কণাটা গ্রহণ করে কণাটা কি করছে বলতো? কণাটা হালকা উপরের দিকে সরে গেছে। এই শক্তিটা এই কণাটা গ্রহণ করছে, প্রথম কণাটা গ্রহণ করে কি হয়েছে? হালকা উপরের দিকে সরে গেছে। যেই সরে গেছে দেখো পরবর্তী কণাগুলো কিন্তু আস্তে আস্তে উপরের দিকে নিয়ে যাচ্ছে। এর মানে কি? এর মানে হচ্ছে এই কণাটা আস্তে আস্তে এই যে শক্তিটা আছে পরবর্তী কণাকে কি করছে? ট্রান্সফার করতেছে।
যখন এই কণাটা সর্বোচ্চ উচ্চতায় গেল, যে আবার নামছে, মনে করো কি, মানে এই সম্পূর্ণ উচ্চতা উঠে আবার নামছে, যখন নামবে তখন এরকম একটা ফর্ম করবে না? দেখো তো চিত্রটা, যখন এই সর্বোচ্চ উচ্চতায় উঠবে, মানে এটা মনে করলাম আমাদের সাম্য অবস্থা, এটা হচ্ছে আমাদের সাম্য অবস্থা। তাহলে দেখো এই কণাটা যে এত দূর উঠলো না, এই যে এই কণাটার কথা বলতেছি, এত দূর উঠছে, উঠে কি করছে, আবার নামছে নিচে, তাই তো? উঠছে যখন, ওই শক্তিটা গ্রহণ করে উঠছে, উঠে যখন নামছে তখন কি করছে, এই শক্তিটা এর যে পরের যে অণুগুলো আছে, অণুগুলাতে কি করছে, ট্রান্সফার করছে। যখনই ট্রান্সফার করছে তখন দেখো এই অণুগুলা কি হয়েছে, আবার একটা এই উচ্চতায় গমন করছে। যে এই অণুটা, যে অণুটা কি ছিল, স্থির ছিল একটু আগে, সে অণুটা কি হয়েছে, এই উচ্চতায় গেছে, তাই তো? আচ্ছা, তারপরে এই অণুটা যখন আবার নিচে আসবে, যে একটু আগে বললাম যে সরল ছন্দিত গতি বা স্পন্দন গতি, যেটা প্রথমে কি হয়, তুমি যদি এটাকে আঘাত দাও, যে স্প্রিং এর কথা, আঘাত দিলে কি হয়, একবার এইদিকে যাবে, একবার এইদিকে আসবে, একবার এইদিকে, একবার এইদিকে। সো এটা একবার উপরে উঠলো, তাই না? এই যে কিসের জন্য উপরে উঠলো, এই যে পাথরটা আঘাতের জন্য উপরে উঠলো। সো একবার যখন এই উপরে যাবে, উপরে যায় কি আবার সাম্য অবস্থায় আসছে, আসার পর কি আর একটু নিচে আসবে না? এই যদি এটা আবার নিচে আসবে না, যদি আমাদের সাম্য অবস্থা হয়, যখন নিচে আসবে দেখো, বিষয়টা এরকম দাঁড়াবে না? এই যখন নিচে আসবে তখন কি, এই যে পাশের কণাগুলোকে টেনে নিয়ে আনবে, তাই তো? আর দেখতে অনেকটা এরকম লাগবে না? কি করছে, নিচে গেছে। তাহলে প্রথমে উপরে গেছিল, তারপর নিচে আসলো, তারপর আবার নিচে আসছে, এই যে কণাটা, তাই তো? সো কণাটা যখন নিচে এসে আবার যখন সাম্য অবস্থায় ফেরত যাবে, এই কণাটা যখন আবার সাম্য অবস্থায় ফেরত যাবে, এই আবার সাম্য অবস্থায় ফেরত আসলো, ঠিক আছে? তখন দেখো এরকম একটা চিত্র পাওয়া যাবে না? ঠিক আছে, এটা একটা আমরা আগে থেকে আঁকাই, ঠিক আছে? তাহলে ভালোভাবে বোঝা যাবে। দেখো এটা এখানে আছে তো, তাহলে এটা হচ্ছে আমাদের এভাবে, এটা হচ্ছে আমাদের সাম্য অবস্থার লাইনটা। ওকে, তাহলে দেখো এই যে আমাদের এই যে অণুটা, এই যখন প্রথমে কি একবার উপরে গেল, তারপরে নিচে আসলো, তারপর আবার নিচে গেল, আবার কি সাম্য অবস্থায় ব্যাক আসলো। যখন সাম্য অবস্থায় ব্যাক আসছে, এর যে শক্তিটা কি করছে, পাশের অণুগুলোতে ট্রান্সফার করছে। যে পাশের অণুগুলোতে ট্রান্সফার করছে, দেখো এই যে এই অণুটা, কিন্তু এই অণুটা মনে করো, এই অণুটা প্রথমে ছিল এই উচ্চতায়, যখন এই শক্তিটা যখন আমার ব্যাক গেছে, শক্তিটা কি করছে, পাশের অণুগুলোতে যখন ট্রান্সফার করছে, সো পাশের অণুগুলা এই শক্তিটাকে নিয়ে কি করছে, জাম্প করছে না? জাম্প করে আবার কি হয়েছে দেখো তো, নিচের দিকে সর্বোচ্চ সরণ করছে। সো এই অণুটা যখন বারবার এইভাবে দুলতে থাকবে, বারবার দুলতে থাকবে, তখন কি আমরা এরকম একটা ওয়েভ ফর্ম পাবো? দেখো তো, যদি বারবার দুলতে থাকে, ঠিক আছে, তাহলে এই কিন্তু এর সাথে যে অণুগুলো আছে, অণুগুলাও কি যেভাবে দুলতে থাকবে না? তাই তো? দেখো এইভাবে কিন্তু বারবার অসিলেট করতে থাকবে, বারবার দুলতে থাকবে, তাই না? এখান থেকে কিন্তু আমরা কি পেয়ে গেলাম, দেখো এটাই কিন্তু আমাদের সেই তরঙ্গ, একটু আগে তোমাদের যে চিত্রটা আছে, এই প্রত্যেকটা লাইনের প্রত্যেকটা বিন্দু দিয়ে আমরা একটা কণা বোঝাচ্ছি, বুঝছো? সো এইভাবে কিন্তু আমাদের এই কণাগুলা কিন্তু আস্তে আস্তে কি করে, শক্তিটা এক জায়গা থেকে যে আস্তে আস্তে একের পর এক কণাকে কি করতে থাকে, ট্রান্সফার করতে থাকে, করতে করতে এই শক্তিটা কিন্তু আস্তে আস্তে এই তরঙ্গ বরাবর যাইতে থাকে, বুঝছো এই উদাহরণটা? আচ্ছা, তো এখন দেখো, যদি এই কণাটা, আচ্ছা, সো দেখো এইখানে আমাদের যে কণাগুলো আছে, বুঝছো, কণাগুলো কিন্তু আমাদের একই জায়গায় থেকে আপ ডাউন করতেছে। প্রত্যেকটা কণা কিন্তু ডান থেকে বামে সরতেছে না। যেমন এই কণাটা দেখো প্রথমে কি উপরে গেল, তারপরে আবার সাম্য অবস্থায় আসছে, আবার নিচে আসলো, নিচ থেকে আবার সাম্য অবস্থায় আসছে। সো প্রত্যেকটা কণাই আপ ডাউন করতেছে, নিজের জায়গায় থেকে কিন্তু কি করতেছে, উপরে নিচে যাতায়াত করতেছে।
সো এটা হচ্ছে আমাদের কিসের তরঙ্গ বলতো? এটা হচ্ছে আমাদের পানিতে যে সৃষ্ট তরঙ্গ, সেই তরঙ্গটাকে আমি দেখাইছি, ঠিক আছে? তো এই তরঙ্গটার একটা নাম আছে, এই তরঙ্গটার নাম হচ্ছে একটা অনুপ্রস্থ তরঙ্গ। এটা হচ্ছে আমাদের অনুপ্রস্থ তরঙ্গ। সো আরেকটা তরঙ্গ আছে, সেটা হচ্ছে আমাদের শব্দ তরঙ্গ, যেটার মাধ্যমে আমি তোমাদের সাথে কথা বলতেছি। আচ্ছা, এটা কিভাবে কাজ করে একটু দেখি আমরা এখন। এটা ছিল অনুপ্রস্থ আর শব্দ, ঠিক আছে? দেখো আমি যখন শব্দ করতেছি, ঠিক আছে, তোমার সাথে যখন কথা বলতেছি, আসলে কি হচ্ছে, আমার এই শব্দটা আমার এই সামনের যে বায়ুগুলো আছে না, বায়ুর যে কণাগুলো আছে না, কণাগুলোকে কি করতে আঘাত করতেছে, আঘাতের মাধ্যমে আমাদের যে মুখ দিয়ে যে শক্তিটা নির্গত হচ্ছে, বুঝছো, এই শক্তিটাকে আস্তে 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 কনভার্ট করতেছে। কিভাবে দেখো, মনে করো কি এটা হচ্ছে আমাদের সাউন্ড, এখান থেকে উৎপন্ন হচ্ছে। সাউন্ডের সামনে কি থাকবে? বায়ু আছে না? সো দেখো, তুমি যখন কথা বলবা তখন কি হবে বলতো? তখন এই বায়ুর যে কণাগুলো আছে, কণাগুলো কি করবে? ভাইব্রেট হওয়া শুরু করবে না? তো তারা কি করবে? এক্সট্রা একটা গতিশক্তি পাবে না? কোনো বায়ু যখন গতিশক্তি পাবে তখন কি করবে? তারা ছুটাছুটি করা শুরু করবে। তখন অ্যাকচুয়ালি কি হয়, যে এই যে কণাগুলো থাকে না, কণাগুলা এলোমেলো ভাবে ছুটাছুটি করা শুরু করতে থাকে, যার ফলে এখানে একটা ভ্যাকিউম ক্রিয়েট হয়, মানে হচ্ছে একটা ফাঁকা জায়গা ক্রিয়েট হয়, এবং একটা ফাঁকা জায়গা ক্রিয়েট হয়, ঠিক আছে? মানে যেখানে আমি কথা বলতেছি আসলে সেইখানকার যে বায়ুর কণাগুলো আছে, কণাগুলো একটু দূরে দূরে থাকে, ঠিক আছে, নিজেদের মধ্যে একটু অবস্থান দূরে দূরে থাকে, কিন্তু ঠিক একটু তার পরের যে বায়ুর কণাগুলো আছে এইগুলাতে কিন্তু অতটা শক্তি যায় না, যার ফলে এর অনেক অনেক ঘনভাবে থাকে নিজেদের মধ্যে। বুঝছো, দেখো যে এইভাবে অনেক ঘনভাবে অবস্থান করে নিজেদের মধ্যে। দেখি এখানে অণুগুলা ফাঁকা ফাঁকা, এখানে ঘন না। এই অণুগুলা যখন এই যে পাশের যে এই যে ব্যারিয়ারটা আছে, এই ব্যারিয়ারকে যখন ধাক্কা দিবে তখন কি হবে? তখন এই অণুগুলোকে যখন ধাক্কা দিবে তখন এদের মধ্যে যে শক্তিটা ছিল, শক্তিটা কাদের মধ্যে সঞ্চার করবে? এই যে পরবর্তী অণুগুলোর মধ্যে সঞ্চার করবে, যার ফলে কি হবে বলতো? এই অণুগুলা তখন আবার কি হবে? তখন এই যে আবার প্রসারিত হয়ে যাবে। এর আবার পাশে কিন্তু আবার কি অণু আছে বলতো? আবার এই সংকোচন, মানে যে অণুগুলো এখনো এই শক্তিটা পায়নি, তারা কি থাকবে? তারা অনেক গায়ের সাথে গা লেগে লেগে থাকবে না? এই অণুগুলো থাকবে সংকুচিত অবস্থায়, এই অণুগুলো থাকবে হচ্ছে আমাদের প্রসারিত অবস্থায়, এটা সংকুচিত অবস্থায়, এটা সংকুচিত, এটা প্রসারিত অবস্থায়। সো দেখো, এইভাবেই কিন্তু আস্তে আস্তে কি হয়, এই যে এই অণুগুলো আবার কি গতিশক্তিটা এই অণুগুলোকে ট্রান্সফার করবে। সো এইভাবে আস্তে আস্তে আমাদের শক্তিটা ট্রান্সফার হয়ে অন্যজনা যারা শুনবে তাদের কানে যেয়ে পৌঁছায়, ঠিক আছে? সো দেখো, এইখানে আমাদের অ্যাকচুয়ালি কি হচ্ছে দেখো তো, একটা প্রসারণ হচ্ছে, তারপরে কি হচ্ছে? সংকোচন, আবার প্রসারণ, আবার কণাগুলা কি হচ্ছে? সংকোচন। এইভাবে করেই কিন্তু আমাদের যে শব্দের যে তরঙ্গটা আছে, তরঙ্গটা কিন্তু আমাদের প্রবাহিত হয়। এখন দেখো যে এই শব্দ তরঙ্গটা, এই তরঙ্গটা হচ্ছে আমাদের অনুদৈর্ঘ্য তরঙ্গ। এটাকে বলে কি তরঙ্গ বলো? অনুদৈর্ঘ্য তরঙ্গ। বুঝতেই পারতেছি তরঙ্গ দুই প্রকার, একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, একটা হচ্ছে আমাদের অনুপ্রস্থ তরঙ্গ। এটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ, এটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। তাহলে অনুপ্রস্থ অনুদৈর্ঘ্যের মধ্যে যদি যদি পার্থক্যটা বলি, বেসিক পার্থক্যটা কি দেখো, অনুদৈর্ঘ্যের ক্ষেত্রে এই ক্ষেত্রে কণাগুলোর কম্পন কোন দিক বরাবর হচ্ছে দেখো তো, কণাগুলো দেখো কম্পন সামনে পেছনে হচ্ছে না, দেখো একবার কি হচ্ছে, একবার প্রসারিত হচ্ছে আবার সংকুচিত, আবার প্রসারিত আবার সংকুচিত, আবার প্রসারিত আবার সংকুচিত, তাই না? কণার দিক, কণার কম্পনের দিক, কোণের দিক এবং তরঙ্গের প্রবাহের দিক, দেখো কণাও এই দিক বরাবর তোমার হচ্ছে গতিশীল, কম্পিত হচ্ছে, আবার তরঙ্গ কিন্তু কোন দিক বরাবর যাচ্ছে? এই দিক বরাবরই তো যাচ্ছে, সামনের দিক বরাবরই তো তরঙ্গের দিক, তাই না? আর হচ্ছে তরঙ্গের দিক, এই দুটো কি বলতো? সমান্তরাল না? তরঙ্গ যাচ্ছে এই সাইডে, কণাগুলা কম্পিত হচ্ছে এই সাইডে, তাহলে দুইটা কি হবে? দুইটা দিক হচ্ছে আমাদের সমান্তরাল হচ্ছে। কিন্তু এই দিকে দেখো কণাগুলা দেখো আপ ডাউন করতেছে না, কণাগুলা একবার উপরে যাচ্ছে একবার নিচে যাচ্ছে, কিন্তু তরঙ্গ যাচ্ছে কোন দিকে আমাদের? তরঙ্গ যাচ্ছে কিন্তু আমাদের সামনের দিক বরাবর। তাহলে তরঙ্গ দিকের সাথে কণার দিক, কণার কম্পন
কণার কম্পন এবং তরঙ্গের দিক, তরঙ্গের প্রবাহ। কণার কম্পনের সাথে তরঙ্গের প্রবাহ, এটা এটা কি একটা সমকোণ উৎপন্ন করতেছে না, বা কি লম্ব তৈরি করতেছে না? তাহলে দেখো, যদি আমরা দেখি যে তরঙ্গের উপরিস্থিত কোনো কণার যে কম্পন, এটা হচ্ছে আমাদের তরঙ্গ প্রবাহের দিকের সাথে লম্ব হয় অথবা সমকোণ উৎপন্ন করে, তখন তাকে আমরা বলি হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। আর কণার কম্পনের দিক যদি তরঙ্গের প্রবাহের দিকের সাথে যদি সমান্তরাল হয়ে থাকে, তখন তাকে বলি হচ্ছে আমরা অনুদৈর্ঘ্য তরঙ্গ। সো এই যে কণার কম্পন এবং হচ্ছে তরঙ্গের প্রবাহের উপর ভিত্তি করে কিন্তু আমরা এই অনুদৈর্ঘ্য এবং অনুপ্রস্থ দুইটা প্রকারভেদ পাই। সো অনুদৈর্ঘ্যের একটা উদাহরণ লিখতে পারো, সেটা হচ্ছে আমাদের শব্দ তরঙ্গ। শব্দ তরঙ্গ হচ্ছে কি তরঙ্গ বলতো? অনুদৈর্ঘ্য তরঙ্গ। তারপর হচ্ছে আমাদের অনুপ্রস্থ। সো অনুপ্রস্থ তরঙ্গ হচ্ছে একটা আলোক তরঙ্গ। আলোটা কিন্তু হচ্ছে আমাদের কি তরঙ্গ বলতো? অনুপ্রস্থ তরঙ্গ। এটা বাদেও আমরা তরঙ্গের আরো দুইটা প্রকারভেদ পাই। দেখো, এটা আমাদের তরঙ্গের মাধ্যমের উপর ডিপেন্ড করে। তরঙ্গ দুই প্রকার আছে। আচ্ছা, একটা হচ্ছে আমাদের যান্ত্রিক তরঙ্গ, আর একটা হচ্ছে আমাদের বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ। এটা যান্ত্রিক তরঙ্গ, আর একটা হচ্ছে আমাদের কি তরঙ্গ? বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ। তো যান্ত্রিক তরঙ্গ কি? যান্ত্রিক তরঙ্গ হচ্ছে যে সকল তরঙ্গগুলা সঞ্চারণের জন্য আমাদের মাধ্যম প্রয়োজন হয়, তাদেরকে বলতেছে হচ্ছে আমরা যান্ত্রিক তরঙ্গ। আর যেগুলো সঞ্চারণের জন্য কোনো মাধ্যমই প্রয়োজন হবে না, তাদেরকে বলতেছে হচ্ছে আমরা বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ। যেমন যান্ত্রিক তরঙ্গে তাহলে কি হচ্ছে, মাধ্যম দরকার পড়ে, মাধ্যম প্রয়োজন। কিন্তু বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গে মাধ্যম প্রয়োজন নেই। এখন মাধ্যম বলতে আসলে আমরা কি বোঝাচ্ছি, ঠিক আছে? মাধ্যম বলতে কিন্তু বোঝায় আমাদের, যেমন আমরা যখন কথা বলি, ঠিক আছে, কথাটা আমাদের কিসের মাধ্যমে যাচ্ছে? বায়ু মাধ্যমে না? বায়ু মাধ্যমে কথাটা আমাদের সরাচ্ছে। তাহলে মাধ্যম হচ্ছে, দেখো, একটা হচ্ছে বায়ু আছে, বায়ু মাধ্যম। তারপরে পানির মধ্য দিয়ে কিন্তু কথা যায়। তারপর আছে হচ্ছে কঠিন মাধ্যম। মাধ্যম কিন্তু তিন প্রকার আছে, ঠিক আছে? আর মাধ্যম আছে, আপাতত তিন প্রকারে জেনে রাখো, যে বায়ু মাধ্যম, পানি মাধ্যম, একটা কি মাধ্যম? কঠিন মাধ্যম আছে, ঠিক আছে? যে যান্ত্রিক তরঙ্গ আছে, যান্ত্রিক তরঙ্গ কি মাধ্যম প্রয়োজন? যেমন হচ্ছে আমাদের শব্দ, শব্দ তরঙ্গ কিন্তু একটা যান্ত্রিক তরঙ্গ। আমি যখন তোমাকে কথা বলতেছি, এটা কি যাবে? বায়ুর মাধ্যমে যাবে না? সো আমার যে মাইক্রোফোনে কিসের মাধ্যমে যাবে? শব্দটা বায়ুর মাধ্যমে রেকর্ড হবে। আবার দেখো, পানির মধ্যে যখন দুইজন ডুবুরি থাকে, ঠিক আছে? সো ডুবুরির মধ্যে যখন কথা বলে, অথবা বাইরে থেকে যখন তুমি কথা বলো পানির নিচে কোনো ব্যক্তি থাকলে, সো সেই মাধ্যমটা কিন্তু কি হয়? পানির মধ্যে যাচ্ছে না, শব্দটা কি পানির মধ্যে তো সঞ্চারণ হচ্ছে। সো এই যে বায়ু, পানি, এগুলা কি এই শব্দটা সঞ্চারণের একটা মাধ্যম। কিন্তু দেখো, বিদ্যুৎ চৌম্বকীয় মাধ্যমে, যে মাধ্যমে কি প্রয়োজন নাই, কোনো মাধ্যম প্রয়োজন নাই। বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ যেটা আছে, যেমন আলো। আলো দেখো আমাদের স্পেসের মধ্য থেকে কিন্তু আমাদের পৃথিবীতে আসে, তাই না? স্পেসে কিন্তু মাধ্যম নাই, আচ্ছা? কোনো বায়ুটাই আছে নাকি? পানি, বায়ু কিছু তো নাই। তাহলে আলো তাহলে কিভাবে আসে? আলো কিন্তু এজন্য একটা বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ। এই সকল তরঙ্গের প্রবাহের জন্য কিন্তু কোনো মাধ্যম প্রয়োজন হয় না। আচ্ছা, চলো এখন কিছু তরঙ্গের বৈশিষ্ট্য দেখা যাক। যে তরঙ্গের প্রথম বৈশিষ্ট্য কি? তরঙ্গ কিন্তু অলওয়েজ মাধ্যমের উপর নির্ভরশীল, তাই না? দ্বিতীয় বৈশিষ্ট্যটা দেখো, যে তরঙ্গের যে কণাগুলো আছে, তরঙ্গের কণাগুলো কিন্তু স্পন্দিত হয়, কিন্তু এদের কোনো স্থায়ী কিন্তু সরণ হয় না। একটু আগে আমরা চিত্রের মাধ্যমে যেটা বুঝলাম, তাই না? একটা দেখো, যে তরঙ্গের ভিতর দিয়ে শক্তি কি হয়? এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চারিত হয়। এটা একটা বৈশিষ্ট্য তরঙ্গের। একটা দেখো, যে তরঙ্গের বেগ আছে, প্রত্যেকটা তরঙ্গের একটা বেগ আছে, তাই না? যা মাধ্যমের উপর নির্ভরশীল।
তাহলে মাধ্যমের উপর ডিপেন্ড করে কিন্তু এই বেগটা কিন্তু কম বেশি হয়ে থাকে। যেমন তোমাকে যদি বলি যে বায়ু মাধ্যমে বেগ একটা আছে যেটা তোমাদের বইতে আছে আনুমানিক ৩৩০ মিটার পার সেকেন্ড, আবার কঠিন মাধ্যমে একটা বেগ আছে ৫১৩০ মিটার পার সেকেন্ড। সো কঠিন মাধ্যমে কিন্তু এই শব্দের বেগ অনেক বেশি হয়ে থাকে। আচ্ছা, আবার বায়ু মাধ্যমে কিন্তু শব্দের বেগ অনেক কম হয়ে থাকে। সো দেখতেছো যে তরঙ্গ কিন্তু আমাদের অবশ্যই তরঙ্গের বেগটা মাধ্যমের উপর আমাদের নির্ভরশীল। সো এই ৫ নম্বর যে বৈশিষ্ট্য আছে না, এটা অনেক ইম্পর্টেন্ট, যে তরঙ্গের প্রতিফলন, প্রতিসরণ এবং উপরিপাতন হয়। সো প্রতিফলন কিভাবে? মনে করো কি একটা সাউন্ড ওয়েভ তৈরি হয়েছে, সেই সাউন্ড ওয়েভটা কি হবে, যাবে যে এটা মনে করো একটা দেওয়াল, দেওয়ালে যে আঘাত পাবে, আঘাত করে এটি কিন্তু আবার ব্যাক আসে। আচ্ছা, সো আঘাত করে যে ব্যাক আসলো না, তাহলে কি হলো, প্রতিফলিত হইলো। এটা কিন্তু আমাদের শব্দের প্রতিফলন। সেই শব্দের প্রতিফলনের কারণে কিন্তু আমরা প্রতিধ্বনি শুনতে পাই। এটা আমরা চ্যাপ্টারের শেষে দেখবো যে তোমরা যখন পাহাড়ে দাঁড়ায় যখন চিৎকার দাও, একটু পরে তোমার চিৎকারটা আবার ব্যাক আসে না, ওইটাই কিন্তু আমাদের প্রতিধ্বনি। আর ওইটাই কিন্তু হয় কিন্তু এই শব্দের প্রতিফলনের জন্য। আর শব্দের প্রতিসরণটা কি তাহলে? মনে করো কি এটা হচ্ছে পানি, সো পানির মধ্যে এখানে একজন ডুবুরি আছে, আর একজন পানির ওপরে দাঁড়ায় এই ডুবুরিকে ডাকতেছে। আচ্ছা, চিত্রটা ভালো হইল না? দেখো, বুঝা যাচ্ছে না? মানে সেখানে একটা ডুবুরি আছে, এই লোকটা ডুবুরিকে ডাকতেছে। কোথা থেকে? পানির ওপর থেকে ডাকতেছে। তাহলে এই ডুবুরি কি এই লোকের কথা শুনতে পাবে? অবশ্যই কিন্তু শুনতে পাবে। তাহলে দেখো এই লোকের কথাটা কিন্তু এই পানির মধ্য দিয়ে এসে কি হয়েছে, আমাদের ডুবুরির কানে গেছে না? এটাই আসলে হচ্ছে আমাদের প্রতিসরণ। বুঝছো? আচ্ছা, এবার উপরিপাতন জিনিসটা কি আসলে? উপরিপাতনটা দেখি আমরা। উপরিপাতন হচ্ছে, মনে করো এরকম একটা তরঙ্গ আছে আমাদের, সেম টু সেম দেখতে এরকম একটা তরঙ্গ আছে, ঠিক আছে? এখন যদি এই দুইটা তরঙ্গকে, ঠিক আছে, একটার উপর আর একটা বসায় দেওয়া আছে, বুঝছো? এটা একটা তরঙ্গ আছে, ওইটার উপরে এই তরঙ্গটাকে আমি বসাই দিছি। তাহলে দুইটা তরঙ্গ যখন আমি মিক্স করব, এভাবে বললো, একটার উপর যখন আর একটা উপরিপাতন করব, মানে একটার উপর একটা যখন বসাই দেবো, তখন কি হবে দেখো, এই যে সার্কেলটা আছে না, এই সার্কেল আর এই সার্কেল, এই দুটো সার্কেল যোগ হয়ে যাবে। উপর দিকটা ধনাত্মক ধরে নিচের দিকটা ঋণাত্মক, উপরের দিকটা ধনাত্মক নিচের দিকটা ঋণাত্মক, মানে এই ধনাত্মক ধনাত্মক যোগ হয়ে আসলে একটা বড় বিস্তারের তরঙ্গ তৈরি করবে। আবার এই ঋণাত্মক অংশটা যোগ হয়ে নিচের দিকে আরো একটা বড় বিস্তারের তরঙ্গ তৈরি করবে। সো এই দুইটা যোগ হয়ে দেখো এরকম একটা লব্ধি তরঙ্গ আমরা পাবো। এই দুইটা প্লাসকে আমরা যোগ দিচ্ছি, এই দুইটা মাইনাসকে আমরা যোগ দিচ্ছি। সো এটা হচ্ছে আমাদের তরঙ্গের উপরিপাতন। সো তরঙ্গকে যদি দুইটা মিক্স করে ফেলি, তাহলে কিন্তু এরকম একটা লব্ধি তরঙ্গ আমরা পাই। আচ্ছা, সো এটা তো আমরা দেখলাম দুইটা প্লাস হিসাবে। এখন যদি আমাদের যে সেকেন্ড যে তরঙ্গটা নিছিল, এটা যদি ঠিক তার বিপরীত হয়, তাহলে কি হবে দেখো। ঠিকটা যদি বিপরীত হয়, তাহলে মনে করো এইভাবে, যদি এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস। এখন দেখো যদি এই তরঙ্গ, এই দুটো তরঙ্গ যদি এখন তুমি যোগ করো, তাহলে এইটা যোগ এইটা হবে। এইটা যতটুকু উপরে উঠছে, এটা ঠিক ততটুকু নিচে গেছে না? তাহলে আমি যদি এই দুটাকে উপরিপাতন করি, তাহলে আমাদের লব্ধি যেই তরঙ্গটা আসবে, সেটা কিরকম আসবে? সেটা ঠিক নাল আসবে না, শূন্য আসবে না। দেখো এভাবে, মানে না উপরে না নিচে, তাই তো? এটা কিন্তু এভাবে নাল আসবে বা শূন্য আসবে, ঠিক আছে? আবার দেখো এটার ক্ষেত্রে এটা মাইনাস, এটা প্লাস, তাহলে এই ক্ষেত্রেও কি একবারে শূন্য একটা পাবো না? মানে এই ক্ষেত্রে লব্ধি তরঙ্গটা আমরা এই যে এরকম এক্স অক্ষ বরাবর একটা লাইন পাবো। আর কথা বুঝছো? এটা হচ্ছে আমাদের তরঙ্গের উপরিপাতন।